আসসালামু আলাইকুম। আচ্ছা, একটু দেরি হয়ে গেল। আমি আজকে স্টার্ট করতেই ভুলে গিয়েছিলাম। একটা একটা ভিডিও দেখতে দেখতে পরে দেখি যে আহ 8:17-18 বেজে গেছে। যাই হোক, আমরা চলো শুরু করি আমাদের। আমরা দেখি আজকে আমাদের হওয়ার কথা ছিল ভল্পন শর্ট জাস্টিফাই। ও, ভল্পনটা তো শেষ। এভারেজ। আচ্ছা, ভল্পনের পরে কি আছে আমরা একটু দেখে আসি। ভল্পনের পরে আছে দা ডাসেস অফ মালফি। তো এই ডাসেস অফ মালফিটা আমরা ইয়ে করি, পড়বো আজকে। এখান থেকে যে শর্ট আছে সেই শর্টটা পড়বো। স্যার, বলফোনের তো মনে হয় 3-এর পড়ানো হয়নি, নাকি পড়ানো হয়েছে? কোনটা? 3-এর স্যার, বলফোনের। এটা পড়ানো হয়নি? ও, আচ্ছা, তাহলে আমরা এই দুইটা পড়ি, চলো। আমি মনে করছি হয়তো বা এটা পড়ানো হয়ে গেছে। হ্যাঁ, পড়ানো হয়নি, হ্যাঁ। পড়লে তো আমি তো এখানে আপলোড দিতামই। যাই হোক, তাহলে আমরা দেখি, চলো পড়ি হচ্ছে কমেন্ট অন দ্য ইউজ অফ ড্রামাটিক আইরনি ইন ভল্পন। ভল্পনের ভেতরে ড্রামাটিক আইরনি ইউজ করা হয়েছে কিভাবে সেটা আমরা আজ পড়বো। আর এটা স্কেচ দ্য ক্যারেক্টার এবং রোল অফ মস্কা, অর্থাৎ ক্যারেক্টার এবং তার ভূমিকা, এই দুটো আমরা পড়বো। তো চলো আমি একটু ওপেন করি। ড্রামাটিক আইরনি, আর একটা হলো রোল অ্যান্ড ক্যারেক্টার অ্যান্ড রোল মস্কা। ওকে, আমরা আগে ড্রামাটিক আইরনিটা পড়ে আসি। দেখো, আমরা জানি যে আইরনি হচ্ছে অনেক রকমের হয়। আইরনি অফ ফেথ, আইরনি অফ সিচুয়েশন, আইরনি অফ টাইম। হ্যাঁ, এরকম অনেক রকমের আইরনি হয়। তো এই ড্রামাটিক আইরনিটা কি, এটা আমরা একটু শুরুতে জানবো, তারপরে আমরা ভল্পনে এটা কোথায় কোথায় আছে, কিভাবে আছে, সেটা আমরা দেখবো। তো চলো আমরা এবার এটা দেখি। দেখো, dramatic irony happens when the audience knows something the character do not। বলা হচ্ছে ড্রামাটিক আইরনি ঘটে তখন যখন অডিয়েন্স কিছু একটা জানে, বাট ক্যারেক্টার গুলো জানে না। তখন এটা ড্রামাটিক আইরনি ঘটে। আমরা যদি একটু খেয়াল করি, তোমাকে একটু আমি সেকেন্ড ইয়ার ফিরিয়ে নিয়ে যাই। ইডিপাস রেক্স দেখেছিলাম। আমরা জানতাম যে ইডিপাস, ইডিপাস সে নিজে তার বাবা লায়াসকে হত্যা করেছে বা কিং লায়াসকে হত্যা করেছে, বাট সে জানে না। তো এটাই হচ্ছে আয়রনি, মানে ড্রামাটিক আয়রনি। তো এইখানেও দেখো, ওই কথাটাই বলতেছে যে ড্রামাটিক আয়রনিটা ঘটে তখন যখন অডিয়েন্স জানে, বাট ওই নাটকের ক্যারেক্টার গুলো জানে না। আমরা অনেক সময় দেখবা মুভিতে, দেখতে গেলে সাসপেন্স তৈরি হয় মুভিতে, যে একটা ক্যারেক্টার আনমনে হেঁটে আসতেছে, আর দূর থেকে হয়তো ফাঁদ পেতে রাখছে হচ্ছে তোমার সন্ত্রাসীরা বা গুন্ডারা। আমরা অনেক সময় দেখবো আমাদের দাদির নানিরা যারা বোঝে না শুটিং জিনিসটা কি, ওরা ইভেন বলেই ফেলে যে এই আসিস না, আসিস না। মানে এই যে আমরা অডিয়েন্স, আমরা জানতেছি, বাট ওই ক্যারেক্টারটা তো জানে না যে ওখানে ফাঁদ পাতা আছে। তো ব্যাপারটা এরকম, যে ড্রামাটিক কারণেই জিনিসটা এমন, যে এই জিনিসটা আমরা অডিয়েন্সরা জানি, বাট ওই ক্যারেক্টার সে নিজে জানে না যে আসলে কি করতে যাচ্ছে। তো এটাই হচ্ছে ড্রামাটিক কারণে। ইট ক্রিয়েটস সাসপেন্স অর হিউমার। বলতেছে এইটা এক ধরনের সাসপেন্স তৈরি করে, এক ধরনের গুজবাম তৈরি করে আমাদের ভেতরে। আমাদের হচ্ছে গায়ের লোম শিউরে উঠে, এরকম একটা অনুভূতি আমাদের ভেতরে ক্রিয়েট করে। অর হিউমার, অথবা অনেক সময় হাসি তামাশা, হাস্যরস ক্রিয়েট করে। বিকজ দ্য অডিয়েন্স ক্যান সি দ্য ট্রুথ। কারণ অডিয়েন্স হচ্ছে সত্যটা জানে। হোয়াইল দ্য ক্যারেক্টার্স অ্যাক্ট বেসড অন ফলস বিলিভ। এবং একই সময় আমরা দেখতে পাই যে ক্যারেক্টাররা তারা এমন কিছু কাজ করে, তারা মিথ্যা বিশ্বাস থেকে ওই কাজগুলো করে থাকে। দিস টেকনিক ইজ কমন ইন প্লেস। এই টেকনিকটা নাটকগুলোতে খুবই সাধারণ, খুবই কমন, প্রায় ঘটে। স্পেশালি ইন কমেডিজ অ্যান্ড ট্র্যাজেডিজ। এটা ট্র্যাজেডি এবং কমেডির ভেতরে এটা বিশেষভাবে ঘটে থাকে। In Volpone, Ben Jonson uses dramatic irony to make the audience laugh.
and think about greed, deception and human nature. ভল্পনের ভেতরে বেন জনসন তিনি ড্রামাটিক আইরনিটা ব্যবহার করেছেন অডিয়েন্সকে হাসানোর জন্য, অডিয়েন্সকে লোভ, প্রতারণা এবং মানুষের প্রকৃতি সম্পর্কে চিন্তা করানোর জন্য। তাহলে এই হচ্ছে ড্রামাটিক আইরনি। এবার ভল্পনের কোথায় কোথায় আছে তা। In Volpone, the audience knows that Volpone is pretending to be sick to fool others. ভল্পনের ভেতরে আমরা অডিয়েন্স যারা আমরা জানি যে ভল্পন সে অভিনয় করতেছে অসুস্থতার, অন্যদেরকে বোকা বানানোর জন্য। The characters in the play, however, believe he is dying. এই নাটকের যে ক্যারেক্টারগুলি তারা বিশ্বাস করে যে ভল্পন মারা যাচ্ছে। This creates dramatic irony because the audience understands Volpon's lies while the other characters do not. এটা একটা ড্রামাটিক আইরনি তৈরি করতেছে যে অডিয়েন্স আমরা জানি যে ভল্পন আসলে মিথ্যা কথা বলতেছে, কিন্তু অন্যান্য ক্যারেক্টাররা জানে না এটা। ভল্পন প্রিটেন্ডস টু রিওয়ার্ড দোজ হু ব্রিং হিম গিফটস। ভল্পন আরো অভিনয় করতেছে যে সে তার জন্য যারা গিফট নিয়ে আসতেছে তাদেরকে সে পুরস্কার দিচ্ছে, এবং সে বলতেছে গুড মর্নিং টু দ্য ডে অ্যান্ড দ্য নেক্সট অ্যান্ড নেক্সট মাই গোল্ড। মানে সে গুড মর্নিং জানাচ্ছে দিনটাকে, এবং তারপরে সে গুড মর্নিং বা গ্রিটিং করতেছে তার যে স্বর্ণ বা সম্পদ সেইটাকে। দিস স্টেটমেন্ট শোস হিজ লাভ ফর ওয়েলথ। এই স্টেটমেন্টটাই শো করতেছে যে সম্পদের প্রতি তার যে ভালোবাসা সেটাকে শো করছে। দ্য অডিয়েন্স নোজ হি কেয়ার্স অনলি অ্যাবাউট গোল্ড। অডিয়েন্স জানে যে সে সবসময়ের জন্যই কেয়ার করে বা চিন্তা ভাবনা করে সম্পদের, অন্য কিছুর যত্ন নেয় না সে। বাট দ্য আদার ক্যারেক্টার্স থিঙ্ক হি ভ্যালুয়েস ফ্রেন্ডশিপ অ্যান্ড লয়্যালটি। কিন্তু অন্যান্য ক্যারেক্টাররা মনে করতেছে সে বন্ধুত্ব এবং আনুগত্যতাকে সে প্রায়োরিটি দিচ্ছে বা মূল্য দিচ্ছে। এইটা হচ্ছে একটা তোমার ড্রামাটিক আইরনি। না, স্ক্রিন তো ডার্ক করা যাবে না মনে হয়। এই যে এখন যেটা দেখতে পাচ্ছ এটা আহ অন্য 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 একভাবে করা যাবে আর কি। এইটাকে আমি একটু দেখি আর কি, এটা অনেকেই বলে আমাকে প্রায়। এইখানে ধরো আমি যদি ব্যাকগ্রাউন্ডটা এটা করে দিই এবং এই ফন্ট কালারকে যদি সাদা করে দিই, তবে হয়তো সম্ভব। কই ফন্ট কালার ইয়ে কি সাদা হইলো? তার এই- আপনি হচ্ছে ওই যে উইন্ডোজের থিম ডার্ক থিম করে দেন, তাইলেই দেখবেন যে আপনার এইটাও হচ্ছে আপনার ইয়ে হয়ে যাব, ডার্ক হয়ে যাব। এটা কি ডার্ক হবে? হবে না মনে হয়। জি উইন্ডোজ স্যার তো হবে। আমার আমি ডার্কই আছে। উইন্ডোজের থিম তো আমার ডার্ক। না স্যার, আপনার লাইট, আমি নিজে ইউজ করি তো। এই যে এটা আমার এটা এইটা এটা এটা ডার্ক না? আপনি ইয়াতে জানেন স্যার, উইন্ডোজের এতে পার্সোনালাইজেশন আছে না। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, ওটা আমি পরে করবো নেক্সট ক্লাস থেকে। এখন আচ্ছা সময়ের আচ্ছা। একটা ইয়ে আর আছে। এইখানে এমএস ওয়ার্ডে করলে স্যার আপনার হচ্ছে পেজ কালার, পেজ হুম। কালারের ব্যাকগ্রাউন্ডে আপনার হচ্ছে ব্ল্যাক আর টেক্সট কালার হোয়াইট। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা করে দিলেই হয়তো হবে আর কি। আচ্ছা, এবার আসো আমরা। কার দেখতে চোখের অসুবিধা হয়, অনেকক্ষণ তাকিয়ে থাকি তো। আচ্ছা, এবার আসো আমরা কোথায় ছিলাম? কমেন্ট অন দ্য ইউজ অফ ইমেজেরি। কি কথা খুঁজে পাচ্ছি না, দেখো। ইমেজেরি ডাফিস অফ বাল্ব, এটা কেটে দিয়ে এগুলো ফোর্থ ইয়ারের না তোমাদেরই। এটাতে ছিলাম। ঠিক আছে, এগুলো আমরা আমরা পরে দেখবো আর কি। তো এবার আসো আমরা এই পর্যন্ত ছিলাম। ইয়ে করতে পারো, আরেকটা জিনিস করতে পারো তোমরা, তোমাদের স্ক্রিনের ওই লাইটটা কমাই দাও।
তাহলেও একটু দেখবা রিলিফ হচ্ছে। এবার দেখো একটা উদাহরণ আমরা দেখলাম, হ্যাঁ, ভলপন সে শুরুতে অভিনয় করতেছে যেটা আমরা জানি, বাট ওইখানকার ক্যারেক্টাররা জানে না। এক নাম্বার। অ্যানাদার এক্সাম্পল অফ ড্রামাটিক আইরনি হ্যাপেন্স উইথ মস্কা, ভলপন সার্ভেন্ট। আরেকটা এক্সাম্পল ড্রামাটিক আইরনির, সেটা ঘটতেছে হচ্ছে মস্কার সাথে। এবং মস্কা হচ্ছে ভলপনের সার্ভেন্ট, তার চাকর বলতে পারো বা তার হেল্পারও বলতে পারো। মস্কা হেল্পস ভলপন ট্রিক দ্য আদার্স। মস্কা হেল্প করতেছে, সাহায্য করতেছে ভলপনকে অন্যদেরকে ফাঁকি দিতে। হি লাইস টু পিপল অ্যান্ড মেক দেম বিলিভ দে উইল ইনহেরিট ভলপন্স ফরচুন। সে মিথ্যা কথা বলতেছে মানুষের সাথে এবং তাদেরকে বিশ্বাস করাচ্ছে যে তারা ভলপনের যে সম্পদ রয়েছে, তার যে আহ, মানে টাকা পয়সা যে কিছু রয়েছে সেগুলো তারা সে- সেটার উত্তরাধিকার হবে, সেটাকে ইনহেরিট করবে তারা ভবিষ্যতে ভলপন মারা যাওয়ার পরে। এটা বোঝাচ্ছে সে। দ্য অডিয়েন্স নোস মস্কা ইজ অলসো প্ল্যানিং টু বিট্রে ভলপন। আমরা অডিয়েন্স যারা, তারা আমরা জানতেছি যে মস্কা সে ভলপনের সাথে বিশ্বাসঘাতকতা করার প্ল্যান করছে। দিস ক্রিয়েটস টেনশন বিকজ ভলপন ট্রাস্ট মস্কা বাট দ্য অডিয়েন্স ক্যান সি মস্কাস ট্রু ইন্টেনশনস। এইটা একটা টেনশনের তৈরি করতেছে, একটা সাসপেন্স ক্রিয়েট করছে যে ভলপন সে মস্কার উপরে এত বিশ্বাস করছে, কিন্তু আমরা অডিয়েন্স জানতেছি যে মস্কা আসলে মস্কার যে সত্যিকারের ইন্টেনশনটা কি, তার উদ্দেশ্যটা কি, অভিপ্রায়টা কি, সেটা আমরা অডিয়েন্সরা জানতেছি। তো আমরা এই ড্রামাটিক একটা আইরনির ভেতরে রয়েছি আর কি। মস্কা শেষ এই ব্যাপারে মস্কা বলতেছে, আই ফিয়ার আই শ্যাল বিগিন টু গ্রো ইন লাভ উইথ মাই ডিয়ার সেলফ। মানে এটা বলতেছে যে আমি এখানে আই ফিয়ার বলতে আই এম সরি বা এই জাতীয় হয়তো বা কোনো একটা মিনিং। আমি আই ফিয়ার বা আই এম অ্যাফ্রেড, এগুলো বলতে আই এম সরি বোঝায় আর কি। তো বলতেছে আই এম সরি, আমি দুঃখিত যে আমি হয়তো বা আমার নিজেকেই ভালোবাসতে শুরু করে দিয়েছি। মানে কি, সে স্বার্থপর হয়ে যাচ্ছে আর কি, নিজের ব্যাপারটা নিয়ে সে চিন্তা করতেছে। সে বলতেছে যে এটার মানেটা হচ্ছে, ইট রিভিলস, এই লাইনের মাধ্যমে এটা প্রকাশিত হচ্ছে, হিজ গ্রোয়িং প্রাইড অ্যান্ড গ্রিড, তার ক্রমবর্ধমান অহংকার, তার বা নিজেকে নিয়ে আত্মবিশ্বাস বা তার লোভ, এটা গ্রো করতেছে। হুইচ ভলপন ডাজন্ট রিয়েলাইজ, এবং ভলপন এটা রিয়েলাইজ করতে পারছে না। দ্য ক্যারেক্টার্স হু ভিজিট ভলপন লাইক কর্বাসিও, কর্ভিনো অ্যান্ড ভল্টোর অলসো ক্রিয়েট ড্রামাটিক আইরনি। ক্যারেক্টার্স যারা রয়েছে, যারা ভলপনকে ভিজিট করতে গেছে, দেখা করতে গেছে ভলপনের সাথে, বিশেষ করে কর্বাসিও, কর্ভিনো, ভল্টোর, এরাও ড্রামাটিক আইরনি ক্রিয়েট করছে। ইচ ওয়ান বিলিভস দে উইল ইনহেরিট ভলপন্স ওয়েলথ if they give him gifts or act in his favor। প্রত্যেকেই তারা বিশ্বাস করতে, অর্থাৎ এই যে এখানে করভিনো, করবাসীয়, তারপরে ভল্টর, এরা যারা রয়েছে এরা সবাই বিশ্বাস করছে যে তারা ভলপনের সম্পদটাকে পাবে যদি তারা তাকে গিফট দিতে পারে অথবা তার পক্ষে কাজ করতে পারে। করবাসীয় ইভেন ডিজ ইনহেরিটস হিজ ওন সান টু প্লিজ ভলপন। এক্ষেত্রে করবাসীয় সে তার নিজের ছেলেকে সম্পদ না দিয়ে, টাকা পয়সা না দিয়ে, সেটা সে ভলপনকে দিচ্ছে ভলপনকে খুশি করার জন্য। দ্য অডিয়েন্স নোজ দ্যাট ভলপন ইজ ট্রিকিং অল অফ দেম। অডিয়েন্স তারা জানে যে ভলপন আসলে সবাইকে ফাঁকি দিচ্ছে, সবার সাথে কৌশল করছে। অ্যান্ড দিস মেক্স দেয়ার অ্যাকশন সিম ফুলিশ অ্যান্ড গ্রিডি। এবং এইটাই তাদের অ্যাকশনকে, তাদের কাজকর্মকে অনেক বোকার বোকার মতো দেখাচ্ছে বা বোকার মতো করে তুলতেছে। এবং একই সঙ্গে তারা যে লোভী সেটাকেও শো করছে আর কি। তাদের অ্যাকশনকে লোভের পর্যায়ে নিয়ে যাচ্ছে তারা, বা লোভের কারণেই তারা এটা করতেছে। ভলপন লাভস অ্যাট দেয়ার বিহেভিয়ার অ্যান্ড সেইস। ভলপন তাদের আচার আচরণ নিয়ে এসে হাসে এবং বলে এই কথাটা, দিস শোজ হাউ ভলপন এনজয়স দেয়ার সাফারিং। এবং এইটা শো করে যে ভল্পন আসলে তাদের এই কষ্ট বা তাদের এই পরিশ্রম দেখে সে কতটা এনজয় করে। অনেক সময় আছে না, আমরা অনেকেই যে দুঃখ কষ্ট দেখলে এনজয় করি, হাসি তামাশা করি, এরকমটা আর কি। এবার আসো,
Johnson uses dramatic monologue to explore themes of greed and corruption. জনসন তিনি ড্রামাটিক মনোলগটা ব্যবহার করছেন এই নাটকের থিম কে তুলে ধরার জন্য। বিশেষ করে এখানে দুইটা থিমের কথা বলা হচ্ছে, গ্রিড এবং করাপশন, দুর্নীতি এবং লোভ। এই দুইটা থিমকে তুলে ধরার জন্য তিনি ড্রামাটিক আইরনিটা ব্যবহার করছেন। দ্য অডিয়েন্স সিজ হাউ গ্রিড ব্লাইন্ডস দ্য ক্যারেক্টার। অডিয়েন্স আমরা যারা আছি তারা আমরা জানতেছি যে গ্রিড এই ক্যারেক্টারদেরকে কতটা অন্ধ করে দিয়েছে, লোভ কতটা অন্ধ করে দিয়েছে। They cannot see the truth because they are focused on getting wealth. তারা সত্যটা দেখতে পাচ্ছে না, কারণ তারা শুধুমাত্র ফোকাস করছে সম্পদের উপরে। ভলপন অ্যান্ড মস্কা ইউজ দিস টু দেয়ার অ্যাডভান্টেজ। ভলপন এবং মস্কা তারা এটাকে ব্যবহার করতেছে তাদের নিজেদের সুবিধার্থে। দ্য অডিয়েন্স অলসো লার্নস দ্যাট গ্রিড অ্যান্ড লাইস ক্যান লিড টু ডিস্ট্রাকশন। অডিয়েন্স তারা এটাও জানতেছে যে লোভ এবং মিথ্যা এটা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। ইন দ্য এন্ড, পরিশেষে, ভলপন্স ওন ডিসেপশন টার্নস এগেনিস্ট হিম। তার নিজের যে প্রতারণা সেটা তার বিরুদ্ধেই চলে যায়। শুরুর দিকে সে প্রতারণা করতেছে, সফল হচ্ছে, বাট একটা সময় গিয়ে এটা তার বিরুদ্ধে চলে যায়। মস্কাস বিট্রিয়াল অ্যান্ড দ্য পানিশমেন্ট given to all the characters highlights the consequences of their actions. মস্কার যে বিশ্বাসঘাতকতা এবং যে শাস্তি সমস্ত ক্যারেক্টারদেরকে দেয়া হয়, এই দুইটাই হাইলাইট করে, তুলে ধরে যে দ্য কনসিকুয়েন্স অফ দেয়ার অ্যাকশন, তাদের কাজকর্মের যে ফলাফল সেটাকেই তুলে ধরে। মানে তুমি এই যে লোভ করলা, ডিসেপশন করলা, এত কিছুর এগুলো তো পাপ করলা, তাই না? এই পাপের ফলাফলটা আসতেছে কোথায়? এই মস্কা ভল্পনের সাথে সে বিশ্বাসঘাতকতা করতেছে, তো ভল্পনের জন্য এটা একটা শাস্তি। আবার অন্যান্য ভল্পন, মস্কা সহ অন্যান্য ক্যারেক্টারের যে শাস্তির মুখোমুখি হচ্ছে, এটা হচ্ছে তাদের এই কাজকর্মেরই ফলাফল। ড্রামাটিক আয়রনি অলসো অ্যাডস হিউমার টু দ্য প্লে। ড্রামাটিক আয়রনি এই নাটকের ভেতরে আবার হাস্যরস বা তামাশা এগুলোও অ্যাড করেছে। দ্য অডিয়েন্স লাভস অ্যাট দ্য ফুলিশনেস অফ দ্য ক্যারেক্টার্স হু বিলিভ ভল্পন। অডিয়েন্স যারা রয়েছে তারা এই ক্যারেক্টারদের বোকামির কারণে, বা তারা যে বোকামিটা করতেছে এইটাতে তারা হাসছে, এবং তারা বিশ্বাস যেহেতু ভল্পনকে করতেছে, এবং এই জন্যই এখানকার অডিয়েন্সরা হাসাহাসি করতেছে। Their actions, like Corbaccio's decision to inherit his son, seem absurd when the audience knows the truth. তাদের কাজকর্ম, বিশেষ করে যখন আমরা দেখতে পাচ্ছি যে কর্বাসিও সে সিদ্ধান্ত নিচ্ছে তার নিজের ছেলেকে সে ইনহেরিট করবে, ত্যায্য করবে তার সম্পত্তি থেকে, এইটা সিম অ্যাবসার্ড, এটা একেবারে অ্যাবসার্ড মনে হচ্ছে, মানে অদ্ভুত মনে হচ্ছে যখন অডিয়েন্স সত্যটা জানতেছে তখন, যে তার নিজের ছেলেকে ডিজেনারেট করবে কেন? কারণ ওই সম্পদটা, ওই টাকা পয়সাটা সে ভলপনকে দিবে, এবং সে জানতেছে, মনে করতেছে যে এটা আমার একটা ইনভেস্ট, ভলপন মারা যাওয়ার আগে সম্পত্তিটা তার নামে লিখে দিয়ে যাবে সেই জন্য। ভলপন's playful trick and disguises, such as pretending to be a mountebank, also make the audience laugh. ভলপনের এই যে অত্যন্ত চালাকিপূর্ণ যে প্রতারণাগুলো, কৌশলগুলো, এবং তার যে ছদ্মবেশ ধারণ করা, বিশেষ করে সে যে অভিনয় করতেছে একজন মলম বিক্রেতার বা হকারের, এটা অডিয়েন্সকে হাসাচ্ছে। These moments, the humor keep the play entertaining. Sorry, these moments of humor keep the play entertaining who delivering its moral lesson. বলা হচ্ছে এই মোমেন্টগুলো, এই যে ছোট ছোট মোমেন্টগুলো, হিউমারের মোমেন্টগুলো, এইগুলো এই নাটকের ভেতরে বিনোদন দিচ্ছে আর কি। এবং একই সঙ্গে এটা আবার মোরাল লিসনও দিচ্ছে, নৈতিক শিক্ষাও দিচ্ছে আমাদেরকে, যে লোভ করা যাবে না, হিপোক্রিট হওয়া যাবে না, তারপরে ডিসেপশন করা যাবে না, মিথ্যা বলা যাবে না। এই মোরাল টিচিং গুলো আমাদের ভেতরে দিচ্ছে। Finally, in Volpone, dramatic irony keeps the audience engaged.
ভল্পনের ভেতরে এই ড্রামাটিক আইরনিটা আমরা যারা অডিয়েন্স রয়েছে আমাদেরকে এঙ্গেজড রাখতেছে নাটকের সাথে। আমরা যেন নাটক থেকে চোখ ফেরাইতে পারতেছি না। ইট ক্রিয়েটস টেনশন অ্যান্ড হিউমার। এইটা একটা টেনশন তৈরি করছে, সাসপেন্স তৈরি করছে এবং হিউমার তৈরি করতেছে, মেকিং দ্য স্টোরি মোর ইন্টারেস্টিং, এবং এটা স্টোরিটাকে আরো বেশি তোমার মজাদার করে তুলতেছে, মজার করে তুলতেছে। ইট অলসো হেল্পস ডেলিভার দ্য প্লেস মেসেজ অ্যাবাউট দ্য ডেঞ্জার্স অফ গ্রিড অ্যান্ড ডিসঅনেস্টি। এটা আরো হেল্প করতেছে এই নাটকের যে মেসেজ, বিশেষ করে লোভ এবং অসততার যে ভয়াবহতা, বিপদ, এটা সম্পর্কে যে মেসেজটা দিচ্ছে, সেই মেসেজটা দিতেও হেল্প করছে এই ড্রামাটিক আইরনি। By allowing the audience to see the truth while the characters remain blind, Johnson makes the play both enjoyable and thought-provoking. বলা হচ্ছে বাই অ্যালাউইং দ্য অডিয়েন্স, অর্থাৎ অডিয়েন্সকে এই যে অ্যালাউ করতেছে, আমরা যে দেখতে পাচ্ছি সত্যটা এই ক্যারেক্টারদের ব্যাপারে, যেখানে ক্যারেক্টাররা আবার এই ব্যাপারে একেবারে পুরো অন্ধকারে থাকতেছে। তো এই জিনিসটা করার মাধ্যমে জনসন এই নাটকটাকে আরো বেশি উপভোগ্য করে তুলেছেন এবং থট প্রভোকিং, অর্থাৎ এটাকে নিয়ে চিন্তা করতে বাধ্য করেছেন। আমরা সবসময় চিন্তার ভেতরে থেকেছি, কি হয় কি হয় এরকমটা। যাই হোক, তো এই হলো আমাদের এই প্রশ্নটা সম্পর্কে কারো কিছু বলার থাকলে বলতে পারো, তাহলে আমরা শেষ, মানে আরেকটা প্রশ্নে চলে যাই। আমাদের এইটার প্রশ্নগুলো একটু ছোট, আর পরের যে গল্পটা আছে না, ডাচেস অফ মালফি, ওইটার প্রশ্নগুলো অনেক বড়। 2 পাতা, 2 পাতা করে আছে। তো ওইগুলো পড়তে অনেক কষ্ট হবে, একদিনে 2টা করে পড়া। এই যে এগুলো দেখাচ্ছে যে এক একটা 2 পাতা করে। আমরা এবার এইটা আমরা দেখলাম আইরনিটা। এইখান থেকে আমি একটু পিডিএফটা করে ফেলি একবারে। স্যার, হ্যাঁ, স্যার এটার কোটেশনের লাইনগুলো যদি একটু বুঝিয়ে বলতেন। স্যার অনেক আগে পড়েছি তো, স্যার মনে নেই। কোটেশনের লাইনগুলো ওই যে বললাম যে অনেক ক্ষেত্রে আমার নিজেও আমি ভুলে গেছি অনেক কিছু। তো তারপরে যতটুকু মনে আছে, যেমন এইটা বলতেছে যে গুড মর্নিং টু দা ডে অ্যান্ড নেক্সট মাই গোল্ড। এখানে গুড মর্নিং বলতে আমরা কি বলি, আমরা একজন একজনের সাথে দেখা হলে আমরা বলতাম, আমরা বলি সালাম দেই, তাই না? সালাম দেয়া, আমরা সালাম দেই, তার ভালো চাই, এই তো বলি। বাট ক্রিশ্চিয়ান ধর্মে বা ক্রিশ্চিয়ানিটিতে তোমরা দেখবা যে সবাই গুড মর্নিং, গুড ইভিনিং, তারপরে গুড আফটারনুন এগুলো বলে, সালাম দেয় না। তো এটা একটা গ্রিটিং বা একটা গুড উইশ বলতে পারো। তো এখানে আমাদের যে ভলপন, সে শুরুতেই বলতেছে গুড মর্নিং টু দা ডে, অর্থাৎ দিনটাকে সে গুড মর্নিং জানাচ্ছে, সালাম জানাচ্ছে। পরের সালামটাই সে জানাচ্ছে হচ্ছে তার যে স্বর্ণ বা গোল্ড। এখানে গোল্ড বা প্রতীকী অর্থে এটা হচ্ছে রিসোর্স, রিসেস আর কি, তার তার সম্পদ, তার অ্যাসেট। তো সে বলতে পারো যে দিন, এবং ঠিক তারপরেই সে এই তার স্বর্ণকে সে বেশি প্রায়োরিটি দিচ্ছে। বা আমরা এভাবেও বলতে পারি যে স্বর্ণের পূজারী সে, বা তার সম্পদের পূজারী। তো এই জায়গাটাতে এই কথাটা বলতে হবে, এটা দিয়েই সে তার সম্পদকে কতটা ভালোবাসে সেটা প্রমাণ করছে। ধরো এরকম হয় না যে তুমি একটা মানুষ প্রতিদিন সকালে উঠেই আগে ব্রাশ করে নিচ্ছ, এরপরেই ধরো তুমি প্রতিদিনই দেখা যাচ্ছে তুমি একটু সকালবেলায় একটু মাংস রুটি এগুলো খাও, বা সপ্তাহে 4-5 দিনই খাও, তার মানে কি আমরা বুঝবো যে ওইটা তোমার প্রিয়। তো এই ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের এই ভলপন, সে কি করে প্রতিদিনই গুড মর্নিং জানায় তার সম্পদকে সকালবেলায় সবার আগে। এরপর বলতেছে আই ফিয়ার আই শ্যাল বিগিন টু গ্রো ইন লাভ উইথ মাই ডিয়ার সেলফ। ডিয়ার সেলফ বলতে মানে নিজেকে আর কি। তো বলতেছে আই এম সরি, আই এম সরি, এখানে মস্কা বলতেছে যে আমি দুঃখিত, আমি আমার নিজের, মানে আই শ্যাল বিগিন, আমি শুরু করব টু গ্রো ইন লাভ, প্রেমে পড়তে বা ভালোবাসা, আমার ভেতরে ভালোবাসার উদ্ভব ঘটাবো। কার প্রতি? উইথ মাই ডিয়ার সেলফ, আমার নিজের প্রতি। তার মানে কি যে একটা সময় গিয়ে সে ওই ভলপনকে প্রতারণা করবে, এবং ভলপনের যে সম্পদ সে নিজেও এটা পেতে চাইবে। মানে নিজেকে নিয়ে চিন্তা করবে, সেটাই সে ভাবতেছে যে আমি কেন ওই সবাইকে এত আশা দিচ্ছি, ওই সবার গিফট গুলো নেওয়ার পরে আমি তো ওটা নিজেই ক্লেম করব। সে সেটাই বলতেছে। এরপরে এখানে ভলপন বলতেছে ওই যে যখন
সবাই কাড়াকাড়ি করতেছে তাকে গিফট দেওয়ার জন্য, এবং ভলপন যা বলতেছে বা মস্কা যা বলতেছে তারা তাই শুনতেছে। সে সময় ভলপন মজা পাচ্ছে এবং সে বলতেছে, লেট দ্য ওল্ড রেস নো, রেস বলতে হতভাগা, হুম, এই বুড়ো হতভাগাদেরকে জানাও যে হিজ কার্সেস হ্যাভ রিটার্নড আপন হিমসেলফ, অর্থাৎ তাদের নিজেদের অভিশাপটা তাদের নিজেদের উপরেই বর্তাবে। অর্থাৎ তারা যে অভিশাপ দিচ্ছে বা তারা যে চাচ্ছে যে ভলপন তাড়াতাড়ি মারা যাক, সম্পদগুলো সব তাদের হয়ে যাবে, কিন্তু এটা তার উল্টাটা ঘটবে না। কারণ সম্পদগুলো তো তারা যেটা দিয়ে দিচ্ছে ভলপনকে, সেটা তো ভলপনের হয়ে যাচ্ছে। তো এটাই বলতেছে, এবং এটা বলার মধ্য দিয়ে সে আসলে হাসি তামাশা করছে যে ওই ওল্ড বুড়ো হতভাগারা আহ হচ্ছে, এখানে ওল্ড বলতে বেচারা আর কি, ওল্ড রিচ বলতে বেচারা, এই বেচারাদেরকে, হতভাগাদেরকে বলে দাও বা জানিয়ে দাও যে তারা যেটা চাচ্ছে এটা তাদের ক্ষেত্রেই ঘটবে। তারা চাচ্ছে যে আমি মারা যাই, আমার সম্পত্তি তারা নেবে না, আমি তাদেরটা নিয়ে নিব, অভিশাপটা তাদের নিজেদের উপরেই পড়বে, এরকমটা বলতেছে। আচ্ছা, আর নাই, তিনটাই আছে এখানে। এবার আমরা পরেরটাতে চলে যাই। এটা আমরা কেটে দিই, এটা আছে ফর মালফি, এটা না। আমরা তো মস্কার ক্যারেক্টার দেব। এই যে মস্কার ক্যারেক্টারটা, এটা ছোট আছে। দেখো এখানে বলতেছে, মস্কা ইজ আ সেন্ট্রাল ক্যারেক্টার ইন বেন জনসনস প্লে ভলপন। বেন জনসনের যে নাটক ভলপন, সেখানে মস্কা হচ্ছে এখানকার সেন্ট্রাল ক্যারেক্টার। আমরা এখানে সেন্ট্রাল না দিয়ে ইজ ওয়ান অফ দ্য দিই, ওয়ান অফ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার্স। অনেকগুলো সেন্ট্রাল ক্যারেক্টারের ভিতরে এই মস্কা হচ্ছে একটা। হিজ নেম মিনস ফ্লাই ইন ইটালিয়ান, হুইচ ফিটস হিজ স্লাই অ্যান্ড ট্রিকারি নেচার। বলা হচ্ছে তার যে নাম মস্কা, এটা মস্কা হচ্ছে ইটালিয়ান শব্দ, এবং ইটালিয়ান শব্দ অনুযায়ী ইটালিয়ান শব্দের ইংলিশ মিনিংটা হচ্ছে ফ্লাই। ফ্লাই মানে আমরা জানি হচ্ছে মাছি। তো বলা হচ্ছে যে এখানে যে তার নামটা ইটালিয়ান শব্দ বা ইটালিয়ান শব্দ, এবং সেটার ইংলিশ মিনিংটা হচ্ছে ফ্লাই বা মাছি, হুইচ ফিটস হিজ ফ্লাই অ্যান্ড ট্রিকারি নেচার। এবং এই যে মাছি শব্দটা, এটার সাথে তার যে একটা কৌশলী বা ধূর্ততা রয়েছে, স্লাই বলতে ধূর্ততা, তো সে যে অনেক ধূর্ত এবং কৌশলী বা তার কৌশলী নেচারের সাথে একবার মানিয়ে গেছে আর কি তার এই নামটা। হি ইজ ভলপন্স সার্ভেন্ট বাট অ্যাক্টস মোর লাইক এ পার্টনার ইন ক্রাইম। সে ভলপনের একজন চাকর বা হেল্পার, কিন্তু এখানে সে কাজ করেছে একজন, তার ক্রাইম ঘটানোতে, অপরাধ করার ক্ষেত্রে তার একটা পার্টনার হিসেবে যেন কাজ করেছে। মস্কা ইজ ক্লেভার, ম্যানিপুলেটিভ অ্যান্ড অলওয়েজ ফাইন্ডস আ ওয়ে টু বেনিফিট হিমসেলফ। মস্কা খুবই চতুর, চালাক, এবং অন্যকে খুব সহজে প্ররোচিত করতে পারে, ম্যানিপুলেট করতে পারে, এবং একই সঙ্গে সে আবার সবসময় তার নিজের বেনিফিটটা নিয়েও চিন্তা করে, নিজের কিভাবে নিজের বেনিফিট হবে এটা নিয়েও সে চিন্তা ভাবে। হি হেল্পস ভলপন ট্রিক আদার্স। সে ভলপনকে সাহায্য করে অন্যদেরকে ফাঁকি দেওয়ার ক্ষেত্রে, ফাঁকি দেওয়ার জন্য। বাট হি অলসো ওয়ার্ক সিক্রেটলি ফর হিজ ওন গেইন। কিন্তু একই সঙ্গে সে আবার গোপনে গোপনে তার নিজের অর্জনের জন্য সে কাজ করে। মস্কা প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য স্টোরি। মস্কা এই গল্পের ভেতরে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, ড্রাইভিং দ্য অ্যাকশন ফরওয়ার্ড অ্যান্ড ক্রিয়েটিং মাস অফ দ্য হিউমার অ্যান্ড টেনশন। এবং সে হচ্ছে এই গল্পের যে অ্যাকশনগুলি, কাজকর্মগুলি, এগুলোকে সামনের দিকে নিয়ে যেতে সে কাজ করছে, এবং একই সঙ্গে সে আবার এখানে যে টেনশন বা সাসপেন্স ক্রিয়েট করা বা এখানে যে হাসি তামাশার
যে সৃষ্টি করা, এগুলোর ক্ষেত্রেও সে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। মস্কা ইজ অ্যান এক্সপার্ট ইন লাইং অ্যান্ড ডিসিভিং। মস্কা হচ্ছে একেবারে মিথ্যা বলা এবং প্রতারণা করার ক্ষেত্রে তোমার কি বলে এটাকে, একবারে এক্সপার্ট, দক্ষ। হি আন্ডারস্ট্যান্ডস হাউ হি টেক অ্যাডভান্টেজ অফ পিপলস গ্রিড। সে জানে বা সে বোঝে যে কিভাবে মানুষের লোভের সুবিধাটা নেওয়া যায়, এটা সে ভালো করে জানে। হোয়েন ভলপন প্রিটেন্ডস টু বি সিক, মস্কা হেল্পস স্প্রেড দ্য রিউমার দ্যাট ভলপন উইল লিভ হিজ ওয়েলথ টু হুএভার প্লিজেস হিম দ্য মোস্ট। যখন ভলপন অভিনয় করতেছে অসুস্থ হওয়ার, মস্কা তখন ছড়িয়ে দিতে, একটা গুজব ছড়িয়ে দিতে সাহায্য করতেছে, সেটা হলো ভলপন তার সমস্ত সম্পদ তাকেই দিবে যে তাকে সবচেয়ে বেশি খুশি করতে পারবে। দিস অ্যাট্রাক্টস গ্রিডি ক্যারেক্টার্স লাইক ভল্টোর, কর্বাসিও অ্যান্ড কর্ভিনো, who uh, all bring gifts to win Volpon's favor. এই ঘোষণাটা কিছু ক্যারেক্টার, বিশেষ করে ভল্টোর, কর্বাসিও এবং কর্ভিনো, এদের মতো কিছু লোভী ক্যারেক্টারকে আকর্ষিত করে, এবং তারা ভলপনের ফেভার পাওয়ার জন্য, ভলপনের হৃদয়ে জায়গা পাওয়ার জন্য, মনে জায়গা পাওয়ার জন্য তারা ভলপনের জন্য গিফট নিয়ে আসতে শুরু করে। Volpon flatters this man, Mosca flatters this man and makes them believe they are special. মস্কা তাদের সাথে ছলচাতুরি করে, প্রতারণা করে এই মানুষদের সাথে, এবং তাদেরকে বিশ্বাস করায় যে তারা প্রত্যেকেই স্পেশাল, মানে আলাদা আলাদা করে তাদেরকে বোঝায় আর কি। মস্কা টেলস ভলপন, মস্কা ভলপনকে বলতেছে, মেন আর মেড অফ গ্রিড। মানুষ লোভ দ্বারা তৈরি, বা মানুষের ভেতরে প্রচুর লোভ আছে, লোভ থাকে, এটা কমন একটা কথা বলতেছে। হুইচ সামস আপ হিজ ভিউ অফ হিউম্যান নেচার, যেটা মানুষের প্রকৃতি সম্পর্কে তার যে চিন্তা ভাবনা সেটাকেই তুলে ধরতেছে, তার ভিউটাকেই তুলে ধরছে। মস্কা ইউজেস দিস আন্ডারস্ট্যান্ডিং টু ম্যানিপুলেট আদার্স ইজিলি। মস্কা এই বোঝাপড়াটা, সে যেটা বুঝতেছে, এই বোঝাপড়াটা সে ব্যবহার করছে অন্যদেরকে খুব সহজেই প্ররোচিত করার ক্ষেত্রে। Though Mosca is a servant, he is not loyal to anyone except himself. যদিও মস্কা একজন সার্ভেন্ট বা চাকুরিজীবী, আম, বা ভলপনের আন্ডারে সে কাজ করে, তারপরেও সে তার নিজের প্রতি ছাড়া অন্য কোনো কারো প্রতি লয়াল না, অনুগত না। হি ফ্ল্যাটার্স ভলপন, সে ভলপনের সাথেও ছলচাতুরি করে, কলিং হিম দ্য গ্রেট প্যাট্রন অফ চিটস। সে তাকে সবচেয়ে, মানে চিট বা প্রতারকদের সবচেয়ে বড় তোমার প্যাট্রন হিসেবে বলতে, প্যাট্রন বলতে পৃষ্ঠপোষক বা মদত দেয় যে আর কি, চিটকে বা প্রতারণাকে সবচেয়ে বেশি মদত দানকারী হিসেবে ভলপনকে সে বলতেছে। বাট হি সিক্রেটলি প্ল্যানস টু টেক ভলপনস ওয়েলথ, কিন্তু সে গোপনে গোপনে আহ, পরিকল্পনা করতেছে ভলপনের সম্পদ নিয়ে নেওয়ার। মস্কাস সেলফিশনেস গ্রোস অ্যাজ দ্য প্লে গোজ অন। মস্কার এই স্বার্থপরতা, এইটা বৃদ্ধি পায় যখন প্লেটা সামনের দিকে আগাচ্ছে। হি বিগিনস টু ফিল পাওয়ারফুল বিকজ হি কন্ট্রোলস দ্য লাইস অ্যান্ড ট্রিক্স। সে একটা সময় ফিল করতে শুরু করে যে সে অনেক পাওয়ারফুল, শক্তিশালী, কারণ সে এই মিথ্যা এবং কৌশলটাকে কন্ট্রোল করতেছে। বাই অ্যাক্ট 4 হি ড্রিমস অফ বিকামিং রিচ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট। বলা হচ্ছে অ্যাক্ট 4-এ আমরা দেখতে পাই যে সে স্বপ্ন দেখতেছে ধনী হওয়ার এবং স্বাধীন হওয়ার। হি সেইস, আই অ্যাম ভলপন্স ইয়ার। সে বলতেছে যে আমি ভলপনের উত্তরাধিকারী, শোয়িং দ্যাট হি হ্যাজ স্টার্টেড টু সি হিমসেলফ অ্যাজ মোর ইম্পর্টেন্ট দেন ভলপন। এবং এই যে বয়ানটা, এই বয়ানটা শো করছে যে সে এখন তার নিজেকে ভলপনের চাইতে অধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে মনে করতে শুরু করেছে। মস্কা ইজ স্কিলড অ্যাট হ্যান্ডলিং পিপল। মানুষকে, মানে প্ররোচনা করা, মানুষকে নিয়ন্ত্রণ করা বা হ্যান্ডেল করার ক্ষেত্রে
মস্কো অনেক দক্ষ। হি নোজ হাউ টু স্পিক টু ইচ ক্যারেক্টার ইন আ ওয়ে দ্যাট ম্যাচেস দেয়ার পার্সোনালিটি। সে জানে কিভাবে প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে কথা বলতে হয়, এমন ভাবে কথা বলতে হবে যাতে তাদের ব্যক্তিত্বের সাথে মিলে যায়, বা তারা তার কথা যাতে বিশ্বাস করে। সে মানে সেটা কিভাবে বলতে হবে কথাটা সে সেটা জানে। উইথ ভলটোর দ্য লয়ার, মস্কো ইউজেস ওয়ার্ডস দ্যাট সাউন্ডস ক্লেভার অ্যান্ড প্রফেশনাল। ভলটোরের সাথে এই লয়ার, ভলটোর হচ্ছে একজন লয়ার, আইনজীবী। মস্কা এখানে ইউজ করতেছে কিছু শব্দ বা ওয়ার্ডস যেগুলো সাউন্ডস ক্লেভার, যেগুলো খুবই চালাকিপূর্ণ মনে হচ্ছে, মানে খুব চালাক, চালাক চতুর হয়ে সে কথাগুলো বলতেছে ধূর্ততার সহিত, এবং একই সঙ্গে প্রফেশনাল হয়েও, মানে কোনো রকমের আজে বাজে কথা নাই একেবারে, যেহেতু শিক্ষিত লোকের সাথে শিক্ষিত লোকের মতো কথা বলতেছে আর কি, লয়ারের সাথে ওরকম একটা শিক্ষিতের ভাব ধরে প্রফেশনাল ওয়েতে। উইথ কর্বাসিও দ্য ওল্ড ম্যান মস্কা প্রিটেন্ডস টু কেয়ার অ্যাবাউট হিজ হেলথ। এবার কর্বাসিও সে হচ্ছে একদম দরিদ্র, মানে ওল্ড ম্যান, সে নিজেও মৃত্যু পথযাত্রী বলতে পারো, তারও অনেক বয়স হয়েছে। লোভের কারণে সে এখন ভল্পনের সম্পদ চাচ্ছে। তো কর্বাসিও তার সাথে সে অভিনয় করতেছে তার শরীর স্বাস্থ্যের খবর নিয়ে, শরীর স্বাস্থ্যের খবর নিচ্ছে। উইথ কর্ভিনো দ্য জেলাস হাজবেন্ড মস্কা টেলস লাইস দ্যাট প্লে অন হিজ ফিয়ার্স। কর্ভিনো সে হচ্ছে একজন হিংসুক হাজবেন্ড, সে তার সাথে মিথ্যা কথা বলতেছে, যে মিথ্যাটা তার ভেতরে একটা ভয়ের তৈরি করতেছে, ভয় সৃষ্টি করতেছে। মস্কাস এবিলিটি টু অ্যাডাপ্ট মেক্স হিম আ মাস্টার ম্যানিপুলেটর। মস্কার যে কোনো সিচুয়েশনে বা যে কোনো এক এক ব্যক্তির ক্ষেত্রে এক এক রকম ভাবে কথা বলার ক্ষেত্রে যে সে নিজেকে মানিয়ে নিচ্ছে, এটা তাকে একজন মাস্টার ম্যানিপুলেটর বানিয়েছে। মাস্টার ম্যানিপুলেটর মানে কি? ধরো অনেক ম্যানিপুলেটরের ভেতরে সে হচ্ছে প্রধান, মানে অনেকেই বাজারে অনেক এরকম লোক থাকতে পারে, কিন্তু সে এমন পর্যায়ে চলে গেছে যে, ওই যে আমরা অনেক সময় বলি না মাস্টার কি। ধরো তোমার কাছে অনেক তালার অনেক চাবি থাকতে পারে, বাট একটা কমন চাবি চোরদের কাছে থাকে আর কি, যে যেই চাবি দিয়ে সে সব তালাই খুলতে পারে, ওইটা হচ্ছে মাস্টার কি। তো আমাদের রুম, বাড়ির ভেতরে প্রধান বেডরুমকে আমরা কি বলি? মাস্টার বেডরুম, মানে প্রধান বেডরুম। তো এখানে সে তার নিজেকে এরকম একজন হেডমাস্টার বানায় ফেলছে আর কি, ম্যানিপুলেটর হিসেবে, আহ প্ররোচনাকারী হিসেবে আর কি, অন্যকে প্ররোচিত করতে পারে সে। হাউএভার মস্কাস ক্লেভারনেস অলসো লিডস টু হিজ ডাউনফল। যাই হোক, মস্কার যে ধূর্ততা, এটাই তাকে তার পতনের দিকে নিয়ে যায়। ইন দ্য বিগিনিং হি ওয়ার্কস উইথ ভলপন টু ট্রিক আদার্স। শুরুতে আমরা দেখেছি যে সে ভলপনের সাথে কাজ করতেছে অন্যদেরকে, অন্যদের সাথে চালাকি করার জন্য, অন্যদের সাথে কৌশল করার জন্য। বাট বাই দ্য এন্ড, কিন্তু শেষের দিকে, হি বিকামস টু অ্যাম্বিশাস অ্যান্ড গ্রিডি। কিন্তু শেষের দিকে আমরা দেখেছি যে সে খুবই উচ্চাকাঙ্ক্ষী হয়ে যায় এবং খুবই লোভী হয়ে যায়। হি প্ল্যানস টু আউটস্মার্ট ভলপন অ্যান্ড কিপ দ্য ওয়েলথ ফর হিমসেলফ। সে ভলপনকে আউটস্মার্ট করতে চায়, ভলপনকে বোকা বানাতে চায়, সেটার পরিকল্পনা করে, এবং ভলপনের সম্পদটা নিজের জন্য রেখে দিতে চায়। দিস গ্রিড ডেস্ট্রয়স হিজ পার্টনারশিপ। তার এই লোভটাই ভলপন এবং মস্কার ভেতরে যে পার্টনারশিপটা ছিল, এটাকে ধ্বংস করে দেয়। When Volpon realizes Mosca is trying to take everything, he exposes their lies to the court. যখন ভলপন বুঝতে পারে যে মস্কা হচ্ছে তার সবকিছু নিয়ে নেওয়ার চেষ্টা করতেছে, তখন ভলপন সবকিছু কোর্টের বা আদালতের সবকিছু স্বীকার করে ফেলে, বা আহ, সবার মিথ্যা কথা সে ওপেন করে দেয়। ইন দ্য ফাইনাল অ্যাক্ট মস্কা ইজ পানিশড অ্যান্ড সেন্টেন্সড টু বিকাম এ প্রিজনার। সর্বশেষ যে নাটকের অঙ্ক, সেখানে আমরা দেখতে পাই যে মস্কাকে শাস্তি দেওয়া হচ্ছে এবং রায় দেওয়া হচ্ছে তাকে একজন প্রিজনার হিসেবে কারাগারে রাখার। দিস এন্ডিং হাইলাইটস হাউ মস্কাস অ্যাম্বিশন অ্যান্ড ল্যাক অফ লয়্যালটি রুইন হিম। এই এন্ডিংটা তোমার আহ, তুলে ধরতেছে যে মস্কার উচ্চাকাঙ্ক্ষা এবং তার ল্যাক অফ লয়্যালটি, অর্থাৎ কাউকে যে সে মানতেছে না, তার ঔদ্ধত্য, যে অ্যারোগেন্স যেটা, সেটাই তাকে ধ্বংস করে। মস্কা ইজ নট জাস্ট এ ভিলেইন। মস্কা যে শুধুমাত্র একটা ভিলেইন তাই নয়, হি অলসো অ্যাডস হিউমার টু দ্য প্লে। সেই নাটকের ভেতরে হিউমারও অ্যাড করেছে, হাসি তামাশাও অ্যাড করেছে।
হিজ কুইক থিঙ্কিং অ্যান্ড উইটি রিমার্কস এন্টারটেইন দ্য অডিয়েন্স। তার দ্রুত চিন্তা করা এবং সে যে বুদ্ধিমত্তার সহিত যে মন্তব্যগুলো করেছে সেগুলো অডিয়েন্সকে অনেক বিনোদন দিয়েছে। ইভেন অ্যাজ হি লাইস অ্যান্ড চিটস, এমনকি সে যখন মিথ্যা কথা বলেছে বা প্রতারণা করেছে, হি মেক্স দ্য অডিয়েন্স লাফ উইথ হিজ ক্লেভারনেস, তখন সে তার চালাকি আহ, দিয়ে অডিয়েন্সকে অনেক হাসিয়েছে। অ্যাট টাইমস, মাঝে মাঝে, হিজ ট্রিক্স আর সো ক্রিয়েটিভ দ্যাট দে মেক হিম মোর অ্যামিউজিং দেন এভিল। মাঝে মাঝে তার চালাকি এত ক্রিয়েটিভ হয়ে যায় যে দ্যাট দ্যাট দে মেক হিম, এবং সেই চালাকিগুলো তাকে অর্থাৎ মস্কাকে আরো বেশি অ্যামিউজিং করে তোলে, মজাদার করে তোলে দেন এভিল, শয়তানের চাইতেও বা মন্দের চাইতেও। বা সে যে খারাপ কাজটা করতেছে তার চাইতেও তাকে অনেক বেশি ক্রিয়েট মানে ইয়ে হয়। আমরা অনেক সময় এরকম আছে না যে গুন্ডাদের গুন্ডামিও অনেক সময় এত এমন এমন ডায়লগ থাকে যে সেগুলো আমরা মনে রাখি। তোমরা তোমরা তো এই যুগের, তোমরা বাংলা সিনেমা দেখোনি, আমাদের সময়টাতে ওই যে আমরা বাংলা সিনেমা দেখতাম খুব, মানে প্রি ইন্টারনেট যুগের আমরা যারা আর কি। তো তখন ওই যে বাংলাদেশি সব ভিলেনরা আছে না, মিশা সওদাগর, ডিপজল, এদের অনেক কথা আমাদের ইয়েতে ছিল আর কি। আমরা যেমন ডিপজলের একটা কথা বলতাম যে সানডে মানডে, মানে ক্লোজ করে না দিয়ে সানডে মানডে ক্লোজ, এটা বলতাম, সানডে মানডে ক্লোজ করে দেবো, এরকম। মানে এরকম আরো অনেক ডায়লগ আছে। তো এরকম যে ব্যাপারটা যে অনেক সময় হিরোরাও কিন্তু অনেক আহ ইয়ে, ভিলেনরাও কিন্তু হিরোইক অনেক কথাবার্তা তাদের থাকে, অ্যাক্টিভিটি থাকে। তো এখানে এই বিষয়টা এরকমই যে আমাদের মস্কা খারাপ হলেও সে খারাপের দিক থেকে সে আবার হিরো, খলনায়ক। হাউএভার হিজ হিউমার হাইডস হিজ সেলফিশ নেচার। যাই হোক, তার এই হাসি তামাশাগুলো তার যে সেলফিশ নেচার এটাকে লুকিয়ে রেখেছে বা ছাপিয়ে যায়। হুইচ বিকামস ক্লিয়ারার অ্যাজ দ্য প্লে প্রোগ্রেস, এবং নাটকটা যখন সামনের দিকে এগোয় তখন এটা ক্লিয়ার হয় যে তারও একটা ইন্টেনশন রয়েছে ভলপনের সম্পত্তি পাবার। মস্কাস রোল ইন ভলপন ইজ ক্রুশাল। মস্কার যে ভূমিকা ভলপনের ভিতরে এটা খুবই গুরুত্বপূর্ণ। উইদাউট হিম ভলপন্স প্ল্যানস উড ফেইল। মস্কাকে ছাড়া তার ভলপনের যে প্ল্যান পরিকল্পনা যেগুলো ছিল সেগুলো ব্যর্থ হতো। মস্কা ডাজ মোস্ট অফ দ্য ওয়ার্ক ইন ফুলিং দ্য আদার ক্যারেক্টার। মস্কা সবচেয়ে বেশি কাজ করেছে অন্যান্য ক্যারেক্টারদেরকে বোকা বানানোর ক্ষেত্রে। হি অলসো রিপ্রেজেন্টস দ্য থিমস অফ গ্রিড হুইচ ইজ সেন্ট্রাল টু দ্য প্লে। সে আরো প্রতিনিধিত্ব করেছে বা তুলে ধরেছে এই নাটকের যে একটা থিম, গ্রিড, সেটাকে, হুইচ ইজ সেন্ট্রাল টু দ্য প্লে। এবং এই থিমটা এই নাটকের একেবারে কেন্দ্রে রয়েছে। হোয়াইল ভলপন্স গ্রিড ইজ ফোকাসড অন কালেক্টিং ওয়েলথ, যেখানে ভলপনের লোভটা সবসময়ের জন্য ফোকাস থেকেছে সম্পদ সংগ্রহের দিকে, সেখানে মস্কাস গ্রিড ইজ অ্যাবাউট গেইনিং পাওয়ার অ্যান্ড স্ট্যাটাস। সেখানে মস্কার হচ্ছে লোভটা ছিল সে ক্ষমতা লাভ করবে এবং সে সমাজে একটা স্ট্যাটাস পাবে। মানে তার টাকা পয়সা হইলে সে কি হবে, সে তো আর সার্ভেন্ট থাকবে না, আবার সে অনেক পাওয়ারফুল হবে। আর ভলপন সবসময় সে লোভ করেছে অন্য থেকে কিভাবে সম্পদ নিয়ে নেওয়া যায়। দিস ডিফারেন্স মেক্স মস্কা অ্যান ইন্টারেস্টিং অ্যান্ড কমপ্লেক্স ক্যারেক্টার। এই ডিফারেন্সটাই, এই ভিন্নতাটাই মস্কাকে একটা খুবই মজাদার ক্যারেক্টারে পরিণত করেছে এবং জটিল ক্যারেক্টারে পরিণত করেছে। ইন কনক্লুশন, উপসংহারে, মস্কা ইজ এ ফ্যাসিনেটিং ক্যারেক্টার ইন ভলপন। বলা হচ্ছে যে মস্কা একটা চমৎকার ক্যারেক্টার এই ভলপনের ভেতরে, আকর্ষণীয় ক্যারেক্টার। হি ইজ ক্লেভার, সে চালাক, অ্যাম্বিশাস, উচ্চাকাঙ্ক্ষী, অ্যান্ড ডিসিটফুল এবং প্রতারক। হি প্লেস এ কি রোল ইন ড্রাইভিং দ্য প্লট অ্যান্ড এক্সপ্লোরিং দ্য থিম অফ গ্রিড। সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই নাটকের কাহিনীটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং এক্সপ্লোরিং দ্য থিম অফ গ্রিড, এবং লোভের যে থিম সেই থিমটাকে তুলে ধরার জন্য। হিজ ট্রিক্স অ্যান্ড লাইস ব্রিং বোথ হিউমার অ্যান্ড টেনশন টু দ্য স্টোরি। তার যে ট্রিক, তার যে কৌশল, তার যে মিথ্যা, সেটা দুইটাই নিয়ে এসেছে এই নাটকে। একটা হচ্ছে টেনশন, আবার আরেকটা হচ্ছে হিউমার, দুইটাই নিয়ে এসেছে।
বাট হিজ অ্যাম্বিশন অ্যান্ড ডিসলয়ালটি লিড টু হিজ ডাউনফল। কিন্তু তার যে উচ্চাকাঙ্ক্ষা এবং তার যে অধ্যত্ত আচরণ বা বা সে যে ডিসলয়াল, অননুগত, অননুগত আর কি, কারোর প্রতি অনুগত না, এই দুইটা কোয়ালিটি তার পতনের জন্য দায়ী বা তাকে পতনের দিকে নিয়ে গেছে। রিমাইন্ডিং দ্য অডিয়েন্স দ্যাট গ্রিড অ্যান্ড বিট্রিয়াল অফেন ব্রিং পানিশমেন্ট, এবং অডিয়েন্সকেও স্মরণ করিয়ে দিচ্ছে যে লোভ এবং বিশ্বাসঘাতকতা অনেক সময় শাস্তি নিয়ে আসে। মস্কাস ক্যারেক্টার টিচেস অ্যান ইম্পর্টেন্ট লেসন অ্যাবাউট দ্য ডেঞ্জার অফ সেলফিশনেস। মস্কার ক্যারেক্টারটা আর একটা ভয়ঙ্কর আহ, বিষয় সম্পর্কে আমাদের শিক্ষা দেয়, সেটা হলো সেলফিশনেস বা সেলফিশনেসের ভয়াবহতা সম্পর্কে শিক্ষা দেয় মস্কার এই ক্যারেক্টারটা। ওকে, তো এই হলো আমাদের এখানকার মস্কার ক্যারেক্টারের বিভিন্ন দিক। এখন বলো এখান থেকে আর কারো কিছু বলার থাকলে। কারো কিছু বলার আছে? আচ্ছা, বলার না থাকলে আজকে আমাদের এই ভল্পনটা শেষ হয়ে গেল। সামনের দিন আমরা ডাচেস অফ মালফি ধরবো। এই যে ডাচেস অফ মালফি, এটা আমরা এক সপ্তাহে শেষ হয়ে যাবে আর কি আমাদের। একদিন শর্ট, তারপরে 2 দিনের দুটো দুটো করে 4টা প্রশ্ন শেষ করে দেবে। এখানে যে প্রশ্নগুলো অনেক বড়, প্রয়োজনে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 2টা প্রশ্ন পড়বো আর তারপরে শেষ করবো আর কি। আর এটা হয়ে যাওয়ার পরে আমরা এর পরের যে গল্পটা সেখানে চলে যাব। পরের গল্প ঠিক না, এই যে 16 and 17th century পোয়েট্রি, এখানকার সবগুলো পড়ে ফেলবো। তোমরা ধরে রাখো যে তোমাদের মার্চে মানে 3 মাস আছে সামনে আর কি, এরকমটা ধরে রাখো। রোজার পরেই পরীক্ষা হবে ইনশাল্লাহ, এর আগে হবে না। তো সেক্ষেত্রে একটা, দুইটা, তিনটা, আমাদের 3টা পার্ট 3 মাসে শেষ হয়ে যাবে। আর আমরা যদি দেখি যে আমাদের কিছু বাকি থাকতেছে, সেরকম হলে হয়তো টানা 15 দিন বা টানা 1 মাস আমরা পড়ে শেষ করবো আর কি। শেষ করে ফেলবো, সমস্যা নাই, টেনশনের কিছু নাই। আর তোমরা তোমাদের মতো করে পড়াশোনা চালিয়ে যাও। এই বছরটা অনেক ক্রুশাল, কারণ থার্ড ইয়ারের রেজাল্টের উপর অনেক কিছু ডিপেন্ড করবে। ওকে, সো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থেকো, আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। আল্লাহ হাফেজ।